রাতুল চলে গেছে, অনেকটা সময় কেটে গেছে। চারিদিকে মাগরিবের আজানও হচ্ছে। চৈতি ঠিক করলো এখনই বের হতে হবে। রুমের দরজাটা লক করে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের জানালার কাছে গিয়ে চৈতি ধীরে ধীরে জানালার কাচ খুলতে শুরু করলো। প্রতিটা কাচ খুলতেই ঠান্ডা বাতাসের প্রবাহ তার গালে এসে লাগলো। বাইরের আকাশ তখনও গোধূলির আলোয় মাখামাখি। একটু আগেই সূর্য অস্ত গেছে, কিন্তু তার রঙিন আভা এখনও মিশে আছে দিগন্ত জুড়ে। দূর থেকে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। পরিবেশটা আরও রহস্যময় হয়ে উঠেছে। চৈতি জানালাটা পুরোপুরি খুলে নিচের দিকে তাকালো। 3 তলার এই জানালা থেকে বাইরের রাস্তা স্পষ্ট দেখা যায়। আশেপাশে কেউ নেই, শুধু কিছু পথচারী দ্রুত হেঁটে যাচ্ছে। তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ তাকে অনুসরণ করছে, কেউ তাকে নজর রেখেছে। সে দ্রুত জানালা দিয়ে নিচে নামার জন্য তৈরি হলো। হাতল শক্ত করে ধরে এক পা বাড়াতেই বুকের মধ্যে এক অজানা ভয় কেঁপে উঠল। এতদূর এসে পিছু হটার উপায় নেই। শ্বাস গভীর করে টেনে নিয়ে চৈতি ধীরে ধীরে জানালার রড ধরে নামতে লাগলো। হাত কাঁপছিল, কিন্তু ভয়কে জয় করেই এগোতে হবে। 1 পা 2 পা করে নিচের দিকে নামছে। হঠাৎই পায়ের নিচের অংশটা পিছলে গেল। আহ! একটা চাপা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। তবে সে দ্রুতই নিজেকে সামলে নিল। নিচে একটা ছাদ ছিল, সেখানেই ধপ করে নেমে এলো। কিছুক্ষণ শ্বাস নিল, বুক ধড়ফড় করছে। উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই। এখনই বের হতে হবে, নিজেকেই মনে করিয়ে দিল চৈতি। চৈতি আর কিছু ভাবতে পারল না। শুধু একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। সে দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল। পায়ে স্যান্ডেলও নেই। তার পরনে তখনও রাতুলের শার্ট আর 3/4 প্যান্ট। তার চোখ যতটুকু যাচ্ছে ততটুকুই দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা হোঁচট খেয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হাত পা ছড়ে গেল। চৈতি ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু দম ফেলারও সুযোগ নেই। সে দ্রুত উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু হাতে পাথরের ছোট ছোট টুকরো বিঁধে গেছে। পা থেকে গরম গরম রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও সে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। শ্বাস অল্প অল্প কাঁপছে। চারপাশে তাকিয়ে সে আবার দৌড় লাগালো। চৈতি দৌড়াতে দৌড়াতে একটা সরু গলির সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত সময় নিল না, গলিটার ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার আর স্যাঁতস্যাঁতে পরিবেশে বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। রাস্তার ধারের ভাঙা চোরা দেয়ালগুলো আরও ভয়ঙ্কর লাগছিল। কথায় আছে, যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। চৈতির ক্ষেত্রেও যেন তাই হলো। ওর সামনে দাঁড়িয়ে আছে রাতুল। সাদা পায়জামা পাঞ্জাবি আর গায়ে কালো চাদর জড়ানো। এক হাত গাড়ির সাথে হেলান দিয়ে নবাবী কায়দায় দাঁড়িয়ে আছে সে। ঠোঁটে বাঁকা হাসি, চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন সে নিশ্চিত ছিল চৈতি এখানেই আসবে। রাতুলকে দেখে চৈতি নদীর স্রোতের মতো উল্টো পথে দৌড় দিতে যাবে। ঠিক তখনই চারপাশ থেকে তার গার্ডেরা এসে ঘিরে ধরল তাকে। রাতুল ধীরে ধীরে এগিয়ে এসে সিগারেটটা ঠোঁটে নিল। তারপর চৈতির একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে ফিস ফিস করে বলল, ইউ আর নটি গার্ল। শুধু শুধু এত কষ্ট করলে, শেষমেশ ধরায় তো পড়লে। আমি কি বলিনি আমার থেকে পালানোর চেষ্টা করলে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব? চৈতি ক্ষোভে কেঁপে উঠল। হাত দিয়ে রাতুলের ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। ছুবেন না আমায়। আপনার অপবিত্র ছোঁয়া আমার ঘৃণা লাগছে, বিষাক্ত লাগছে। রাতুল মুচকি হাসল। ঠোঁটের কোণায় দুষ্টু এক খেলা। নো ম্যাটার জান, আমি তোমাকে পবিত্রভাবেই ছোবো। চলো আজকে বিয়ে করব আমরা, গাড়িতে বসেই। আর বাইরে দাঁড়িয়ে থাকবে মসজিদের ইমাম। চৈতি আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, অসম্ভব। কিন্তু তার কথার তোয়াক্কা না করেই রাতুল চোখের পলকে ওকে তুলে কাঁধে নিয়ে নিল। চৈতি স্তব্ধ। ওর মুখের বুলিটাও যেন হারিয়ে গেল। চৈতিকে কাঁধে করে নিয়ে ঠাস গাড়ির সিটে ফেলে তারপর ভালো করে সিট বেল্টটা বেঁধে দিয়ে রাতুলের গায়ে থাকা চাদরটা চৈতির গায়ে আবৃত করে দিল। মুখে তার তখনও চিরপরিচিত বাঁকা হাসি। গাড়ির দরজা ঠাস করে বন্ধ করে দিল রাতুল। এক মুহূর্ত চৈতির বিমূঢ় মুখের দিকে তাকিয়ে রিভার্স গিয়ারে হাত রাখল। তারপর ধীরে ধীরে গাড়িটা রাস্তার দিকে এগিয়ে নিয়ে গেল। চৈতি সিট বেল্ট খোলার চেষ্টা করছিল,
কিন্তু শক্ত করে বাঁধা। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। মাথায় একটাই চিন্তা, এবার কি সত্যিই কিছু করার নেই? এখান থেকে কি আর বের হওয়া সম্ভব না? রাতুল তখনও গাড়ি চালাচ্ছিল নির্বিকারভাবে, এক হাতে স্টিয়ারিং ধরে আর এক হাতে সিগারেট ধরিয়ে জানালার বাইরে ধোঁয়া ছেড়ে দিল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কাঁপা কাঁপা গলায় বলল চৈতি। রাতুল হাসল, চোখ সরিয়ে এক ঝলক চৈতির দিকে তাকালো। সারপ্রাইজ জান, তুমি তো বললে আমার ছোঁয়া বিষাক্ত লাগে, এবার সেটা পবিত্র করব। চৈতির বুক ধড়ফড় করে উঠল। চৈতি দৃষ্টি ঘুরিয়ে গাড়ির দরজার লক খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রাতুল এক ঝলক ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। বেহুদা চেষ্টা করো না জান, আমার গাড়ি থেকে পালানো এত সহজ না। চৈতি ক্ষোভে ঠোঁট কামড়ে নিল। আপনি যা করছেন সেটা ভুল। রাতুল এবার সত্যিই হেসে ফেলল, চোখে উপহাসের ছাপ। ভুল? আমার কাছে তুমি পাওয়া মানেই সঠিক। চৈতি শ্বাস টেনে নিয়ে একদম স্পষ্ট গলায় বলল, আমি কখনোই আপনাকে ভালোবাসবো না রাতুল। এই প্রথম রাতুলের চোখে সেই বাঁকা হাসি মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তার চোখের তীব্রতা যেন আরও বাড়ল। তারপর একটু মুচকি হাসি দিয়ে ঠোঁটে আসলো সেই অমায়িক সুরে বলল, সময় বলে দিবে জান, তুমি কি চাও আর আমি কি চাই। ওদের কথার মাঝে গাড়িটা এসে থামলো একটি মসজিদের সামনে। রাতুলের লোকেরা একে একে গাড়ি থেকে নেমে মসজিদের দিকে পা বাড়ালো। মসজিদের ভেতরে ঢুকে তারা কিছুক্ষণ পরেই ইমাম সাহেবকে নিয়ে ফিরে এলো। ইমাম সাহেবের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন তিনি পুরো পরিস্থিতি জানতেন এবং নিরপেক্ষভাবে এগিয়ে আসছিলেন। চৈতি একটুও সাড়া দিল না, কেবল নীরবে সব কিছু দেখছিল। তার মধ্যে এক অজানা শূন্যতা, এক ধরনের ভীতি তৈরি হচ্ছিল। ইমাম সাহেব গাড়ির সামনে এসে দাঁড়ালেন। রাতুল জানালার কাজটি নামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বিয়ে দ্রুত পড়িয়ে দিন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে তার চোখে এক ধরনের দৃষ্টি ছিল। তারপর তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ঠিক আছে। তারপর তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে বিয়ের কাজ শুরু করলেন। চৈতি গাঢ় চুপচাপ হয়ে তার কথাগুলো শুনছিল। তার মধ্যে এক ধরনের ভয় আর অস্বস্তি তীব্রভাবে অনুভূত হচ্ছিল। ইমাম সাহেব বললেন, কত টাকা কাবিনে লিখব? রাতুল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এমপি রাতুলের বিয়ে হচ্ছে, কাবিন নামা হবে 1 কোটি টাকা। সবাই চকিত নজরে তাকালো, কিন্তু সেই তাকানোর সেই উপেক্ষা করে বসে রইল। ইমাম সাহেব কবুল বলতে বললে রাতুল এক নিঃশ্বাসে 5 বার কবুল বলে ফেলে। চৈতির দিকে তাকিয়ে যখন বলল কবুল বলতে, চৈতি তখন চুপ ছিল। সে যেন অন্য জগতে হারিয়ে গেল। বেশ কয়েকবার বলেও কবুল শব্দটা বের করাতে পারল না। যখন রাতুল দেখল চৈতি কিছুই বলছে না, তখন তার মুখে এক করুণ হাসি ফুটে উঠল। সে আর কোনো সময় নষ্ট না করে চৈতির সিট বেল্ট খুলে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। চৈতি অবাক চোখে তাকিয়ে থাকলো। তার সারা শরীর কাঁপছিল, অথচ কোনো শব্দ বের হচ্ছিল না। তার পুরো দেহ যেন ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। রাতুল ধীরে ধীরে চৈতির পেটের চারপাশে হাত বোলাতে লাগলো। তার চোখে এক অদ্ভুত জেদ। তারপর তার কণ্ঠে স্পষ্ট হুমকি, বেবি কবুল বলো, নয়তো কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। চৈতির চোখে অশ্রু জমে উঠেছিল, বুকের মধ্যে একটা চাপ অনুভব করছিল। সে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু কিভাবে তা বুঝতে পারছিল না। তার ঠোঁটে আসা কথাগুলো যেন আটকে গিয়েছিল। সে কেবল এক কঠিন বাস্তবতার মধ্যে আটকা পড়েছিল। চৈতি অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় ধীর কণ্ঠে কবুল বলল 3 বার। ইমাম সাহেব ধীর কণ্ঠে বললেন, বিয়ে সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর পর চৈতি কিছুটা শ্বাস নিল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, শুধু একটা চাপ অনুভব হচ্ছিল। গাড়ি চলতে থাকলো। রাতুলও তার পাশেই বসেছিল। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাইরে বের হয়ে যাচ্ছিল। চৈতি চোখে অশ্রু জমিয়ে হতাশার মাঝে তাকিয়েছিল। সে মাথা তুলে রাতুলকে এক নজর দেখে বলল, আপনি আমাকে শিকল দিয়ে বাঁধতে পারবেন না রাতুল। রাতুল কিছুটা চমকে গেল, কিন্তু তার মুখে সেই বেয়ারা হাসি আর একবার ফুটে উঠল। ভালো চেষ্টা করো জান। রাস্তাঘাট পেরিয়ে গাড়িটি গেট দিয়ে ঢুকে থামলো বাড়ির বাগানে। গাড়িটা এসে থামতেই রাতুল দরজা খুলে নামলো।
তারপর ধীর পায়ে গাড়ির পাশ ঘুরে এসে চৈতির দরজাটা খুলল। চৈতি একদম নড়ল না, তার মুখ শক্ত, চোখে ঘৃণা আর অভিমান গাঢ় হয়ে জমেছে। নামো, রাতুল গম্ভীর কণ্ঠে বলল। চৈতি তাকিয়ে রইল তার দিকে, যেন প্রতিটা সেকেন্ডের জন্যই যুদ্ধ চলছে তাদের মাঝে। রাতুল এবার আর অপেক্ষা করল না, হাত বাড়িয়ে চৈতির কবজিটা ধরে টান দিয়ে নামিয়ে আনলো। চৈতি হোঁচট খেয়ে সামনের দিকে এগিয়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিল। এখানে নিয়ে এসেছেন কেন? তার কণ্ঠ ধরা ধরা কিন্তু দৃঢ়। আমার বউকে তো আমার বাড়িতেই আনবো, তাই না? ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, চোখে চিরচেনা দৃষ্টি। আমি আপনার বউ নই, চৈতি দাঁতে দাঁত চেপে বলল। রাতুল এবার সরাসরি তার চোখে চোখ রাখল। বিয়েটা হয়েছে কাবিননামা সাক্ষী। তুমি স্বীকার করো আর না করো, তুমি এখন আমারই। চৈতির শরীর জ্বলে উঠল রাগে, সে হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেল। রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে ছুটল বাড়ির অন্দরমহলের ভেতরে। চৈতি চিৎকার করে উঠল, আমাকে না মান। কিন্তু রাতুল কোনো কথা না বলে দৃঢ় হাতে ওকে শক্ত করে ধরে অন্দরমহলের দিকে এগিয়ে যেতে থাকলো। বাড়ির কাজের লোকেরা অবাক চোখে তাকিয়ে রইল, কেউ কিছুই বলতে পারল না। রাতুল সোজা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে থাকলো, আর চৈতি ওর বুকের ওপর আঘাত করতে লাগলো, হাত পা ছোড়াছড়ি করতে থাকলো। ছাড়ুন আমাকে, বলছি ছাড়ুন। রাতুল এবার গম্ভীর স্বরে বলল, যত নড়াচড়া করবে তত বেশি কষ্ট পাবে চৈতি। চৈতির হাত থেমে গেল, ওর শ্বাস দ্রুত ওঠানামা করছিল। ও বুঝতে পারছিল এই লোকটাকে জোর করে হারানো যাবে না। রাতুল এক ধাক্কায় দরজা খুলে রুমের ভেতরে ঢুকে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে তার গায়ে রাতুলের চাদরটা ছুঁড়ে ফেলে দেয় ওয়াশরুমের ফ্লোরে। চৈতি হতভম্ব হয়ে গেল। ঠান্ডা পানির ধাক্কায় ওর পুরো শরীর কেঁপে উঠল। শাওয়ার থেকে টানা পানি ঝরছে, ভিজিয়ে দিচ্ছে ওর চুল, মুখ, শরীর। রাতুল আপনি? চৈতি হতভম্ব হয়ে গেল। ঠান্ডা পানির ধাক্কায় ওর পুরো শরীর কেঁপে উঠল। শাওয়ার থেকে টানা পানি ঝরছে, ভিজিয়ে দিচ্ছে ওর চুল, মুখ, শরীর। রাতুল তুমি? ওর কথা শেষ হওয়ার আগেই রাতুল সামনে এগিয়ে এলো, চোখে ভয়ঙ্কর এক দৃষ্টি। তোমার ঘৃণা, তোমার জেদ সব ধুয়ে ফেলতে হবে জান। আজ থেকে তুমি শুধু আমার। চৈতি চিৎকার করে উঠল, আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। রাতুলের ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে চৈতির ভেজা চুল সরিয়ে দিল। ওর মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসা পরে দেখো চৈতি, আপাতত আমার হওয়াটা স্বীকার করে নাও। রাতুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির মুখ পানে। ভেজা মুখটা যেন দেখে মনে হচ্ছে কোনো এক সরোবরে ফুটে ওঠা কোনো এক সদ্য পদ্ম ফুল, যার পাপড়িগুলো এখনও শিশিরে ভেজা। চৈতি এক মুহূর্তের জন্য থমকে গেল। রাতুলের গভীর চোখের দৃষ্টি তার হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছে। চৈতির থরথর করে কেঁপে ওঠা ঠোঁটের দিকে নেশা ভরা চাহনি দিয়ে তাকিয়ে রইল। তারপর হুট করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে গভীর আলিঙ্গনের চুম্বনে লিপ্ত হলো। চৈতিকে এমনভাবে ধরেছে চৈতি নড়াচড়াও করতে পারছে না। অতিরিক্ত ভয়ে নির্ভীক হয়ে সে চেতনা হারিয়ে ফেলে। রাতুল যখন দেখল সে চেতনা হারিয়ে ফেলেছে, তখন সে চৈতির ভিজন্ত জামা কাপড় খুলে একটা টাওয়ালটা শরীরে পেঁচিয়ে তারপর রুমে নিয়ে সে বেডে শুইয়ে দিল। চৈতির মাথাটা যেন ভারী হয়ে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই বুঝতে পারল সে একটা নরম বিছানায় শুয়ে আছে। ঘরের চারপাশে হালকা নীলচে আলো ছড়িয়ে আছে। জানালার পর্দা অল্প দুলছে, যেন কোনো অদৃশ্য বাতাস খেলা করছে সেখানে। সে উঠে বসতে গেল, কিন্তু শরীরটা এতটাই দুর্বল যে এক মুহূর্তের জন্য মাথা ঘুরে গেল। চারপাশে তাকিয়ে দেখলো রাতুল একটা সোফায় পায়ের উপরে পা তুলে ওর দিকে তাকিয়ে আছে। রাতুল বাঁকা হেসে চৈতির কাছে এগিয়ে গিয়ে ওর পাশে বসতেই চৈতি সরে গেল। চৈতিকে সরে যেতে দেখে রাতুলও ওর দিকে এগিয়ে গেল। চৈতি আর একটু সরতেই একদম আধশোয়া হয়ে গেল। রাতুলও চৈতির উপরে আধশোয়া হয়ে গেল। চৈতির নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল। রাতুলের মুখটা খুব কাছে, এতটাই যে ওর গরম নিঃশ্বাস চৈতির গালে স্পষ্ট লাগছে। চৈতি আতঙ্কে দুহাত দিয়ে ওকে ঠেলে সরাতে চাইল, কিন্তু রাতুলের শক্তি এতটাই বেশি যে সেটা যেন একদমই অসম্ভব। কি হলো? এত ভয় পাচ্ছ কেন? রাতুলের কণ্ঠস্বরে ছিল শয়তানির খেলা।
চৈতি চোখ বন্ধ করে ফেলল, ঠোঁট শক্ত করে কামড়ে ধরল যেন কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না পায়। রাতুল ওর মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি যতই পালানোর চেষ্টা করো জান, আমি কিন্তু ছাড়ছি না। আজকের রাতে তুই আমার হয়ে যা চৈতি। চৈতির শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওর দম বন্ধ হয়ে আসছিল। রাতুল প্লিজ, কণ্ঠে অসহায়তা ঝরে পড়ল। রাতুলের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আরও গভীর হলো। ও চৈতির মুখের খুব কাছে ঝুঁকে এলো, কিন্তু ঠিক তখনই চৈতি রাতুলের কলারটা চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার থেকে দূরে থাকবেন চরিত্রহীন পুরুষ। রাতুলের মুখটা মুহূর্তেই থমকে গেল। চৈতির চোখে এক অদ্ভুত আগুন জ্বলছিল। ওর গলা শক্ত অথচ কাঁপছিল না একটুও। চৈতি বলে উঠল, আপনার বুকে ছুরি চালাতে আমার হাত একটুও কম্পিত হবে না। রাতুল চৈতির দিকে আরেকটু ঝুঁকে ওর গালে নাক ঘষতে ঘষতে বলল, বেশ তো, মেরে ফেল আমায়, তোর হাতে নিজেকে দিলাম সঁপে। একবার না 100বার তোর হাতে মরতে রাজি। চৈতির পুরো শরীরটা শিউরে উঠল। আতঙ্ক, রাগ আর ঘৃণা একসাথে জমাট বেঁধে ওর রক্তে আগুন ধরিয়ে দিল। রাতুলের নিঃশ্বাস ওর গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু এবার চৈতি আর কাঁপছে না। ওর হাত নিষ্পিস করে উঠল। এক ঝটকায় বালিশের নিচে রাখা ছোট্ট ছুরিটা বের করলো চৈতি। তীক্ষ্ণ ধাতব ঝলক দেখে রাতুলের ঠোঁটের বাঁকা হাসিটাও আরও গভীর হলো। ওহো, সত্যিই বলছিলি তাই না? রাতুলের কণ্ঠে মজা। তাহলে চল, দেখি তো তোর হাত কাঁপে কিনা। চৈতির চোখে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্ত দেরি না করে ও ছুরির ফলাটা রাতুলের বুকের একদম মাঝখানে চেপে ধরল। 1 ইঞ্চি ভেতরে চালালেই আপনার হৃৎপিণ্ড ফুটো হয়ে যাবে। চৈতির গলা তেতো হয়ে উঠল। এবার বল, মরতে রাজি আছিস? রাতুল নিঃশ্বাস নিল ধীরে ধীরে। একটুও ভয় পায়নি ও, বরং চোখে তারাই উন্মাদ। একটা ঝলক খেলে গেল। তুই কি জানিস তুই এখন আমার চোখে কতটা সুন্দর লাগছিস? চৈতির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এক ধাক্কায় ও রাতুলকে ঠেলে দূরে সরিয়ে দিল। রাতুল নিজেকে সামলে নিয়ে ঠোঁটে এক চতুর হাসি আনলো, চোখে মুগ্ধতার ঝলক, তবে তাতে শয়তানি মেশানো। ধীর কণ্ঠে বলল, হাহ, আমার বিড়াল আমাকে ম্যাও বলছে। ইন্টারেস্টিং, আই অ্যাম ইমপ্রেসড চৈতি। রাতুল ধীরে ধীরে হাত বাড়িয়ে চৈতির চিবুকটা তুলে ধরল। ওর চোখে আর আগের সেই শয়তানি ঝলকটা ছিল না, বরং সেখানে একটা গভীর কাতরতা, একটা অপরাধবোধের ছায়া ফুটে উঠেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল ওর। চৈতির চোখে চোখ রেখে একদম নরম গলায় বলল, শুনেছি হাজার পাপীরাও যদি মন থেকে তওবা করে, আল্লাহ তাদের মাফ করে দেন। আজ তোর চোখে যে ঘৃণা দেখতে পাচ্ছি, জানিস সে ঘৃণা আর একদিন থাকবে না। এক সময় ওই চোখে শুধুই ভালোবাসা থাকবে, যা আমি তোর কাছে কখনো আশা করিনি। সেই ভালোবাসা একদিন আমার হবে। রাতুল গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত কথা একসঙ্গে বলে ফেলতে চায়। তারপর নরম অথচ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো শুধু একজন সাধারণ মানুষ, কোনো ফেরেশতা নয় চৈতি। মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি। জন্ম থেকে কেউই নিষ্পাপ থাকে না। সময়ের সাথে আমরা শিখি, বুঝতে শিখি, কিন্তু আমি সেই সুযোগ পাইনি। ছোটবেলা থেকেই মায়ের স্নেহ পাইনি। বাবা চাচাদের কঠোর শাসনে বড় হয়েছি। তারা আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়, কিভাবে অন্যকে কাবু করতে হয়, কিভাবে ভয় দেখাতে হয়। কিন্তু কখনো শেখায়নি যে মেয়েরা শুধু শরীর নয়, তারা মানুষ। তাদেরও অনুভূতি আছে, ব্যথা আছে, মন আছে, সম্মান আছে। আমি জানি আমি হয়তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু চৈতি, যদি মানুষ তার ভুল বুঝতে পারে, যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে কি সুযোগ সে আর পেতে পারে না? রাতুলের কণ্ঠে যেন একটা অদ্ভুত আবেগের কম্পন ছিল, যা চৈতির হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য ওর মনেও যেন দোটানা জেগে উঠল। এই মানুষটা কি সত্যিই বদলাতে চায়, নাকি এও একটা অভিনয়? রাতুল ধীরে ধীরে উল্টে ফিরে গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত অস্থিরতা সামলে নিচ্ছে। তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, শোনো চৈতি, কিছু বলার দরকার নেই। তুমি শুধু চুপচাপ এখানে বসে থাকো।
আমি ডিনার নিয়ে আসছি, তুমি খেয়ে নিও, তারপর ঘুমিয়ে পড়ো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন না তুমি নিজে অনুমতি দেবে ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। তুমি জানো চৈতি, আমার হৃদয়টা অর্ধ পচন ধরা একটা মরুভূমির মতো, যেখানে ভালোবাসা কখনো প্রস্ফুটিতই হয়নি, যেখানে কোমলতা কখনো আশ্রয় নেয়নি। কিন্তু তুমি যেন সেই মরুভূমিতে ফুটে ওঠা এক সতেজ নিষ্পাপ চম্পার ফুল, এমন এক ফুল যার সুগন্ধ আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করবে, যার স্পর্শ আমার কলুষিত আত্মাকে পবিত্র করে তুলবে। তুমি আমার জন্য শুধু একটা মানুষ নও চৈতি, তুমি আমার বেঁচে থাকার কারণ, আমার হৃদয়ের প্রথম এবং শেষ পবিত্র অনুভূতি। রাতুলের কণ্ঠে ছিল অদ্ভুত এক আকুতি, যা কেবল কথার মধ্যে আটকে ছিল না, ওর চোখেও সেই সত্য ফুটে উঠেছিল, যেন এই প্রথম সে কারো জন্য নিঃস্বার্থ ভালোবাসার তীব্রতা অনুভব করেছিল। চৈতি কিছুক্ষণ চুপ করে বসে রইল। রাতুলের কথাগুলো তার মনের মধ্যে গভীরভাবে গিয়ে গেঁথে যাচ্ছিল। এক অদ্ভুত অনুভূতি তার বুকের ভেতরে সঞ্চালিত হতে লাগলো, যে অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। এক ধরনের শূন্যতা, এক ধরনের অতৃপ্তি, যে ক্ষুধা কখনো কোনো খাবারে মেটে না, বরং ভালোবাসার স্পর্শে পূর্ণ হয়। রাতুল উঠে গিয়ে ডিনার নিয়ে এসে সামনে রাখলো, কিন্তু চৈতি কিছুই বলল না। রাতুল আবার এক পা এগিয়ে এসে আদর মিশ্রিত কণ্ঠে বলল, তুমি না খেলে আমিও একটা দানা পানিও মুখে তুলব না চৈতি। তুমি যখন রাজি হবে তখনই আমি খাবো। চৈতি হালকা চুপ করে থেকে তারপর ডিনারের দিকে তাকালো। তার শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটি কথায় যেন একে অপরকে প্রতিধ্বনিত করছে। রাতুলের কথা, তার অনুভূতি এবং নিজের অন্তর্নিহিত কষ্ট। চৈতি একটু মাথা নাড়ে, যেন এক ধরনের অবহেলা আর সংশয়ের মিশ্রণ। রাতুল তার দিকে এক পলক তাকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে মুচকি হাসে, তারপর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় খাবার আনতে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। রাতুল ফিরে এলো, হাতে খাবারের ট্রে। রাতুল ধীর পায়ে চৈতির সামনে গিয়ে দাঁড়ালো, ট্রেটা টেবিলে রেখে এক পাশে বসে পড়ল। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু ভেতরে যেন একটা অপেক্ষা কাজ করছে। চৈতি খাবে কি না। চৈতি মাথা নিচু করে বসেছিল, চোখ খাবারের দিকে গেলেও সে কিছুতে হাত বাড়াচ্ছিল না, যেন মনে মনে একটা দ্বন্দ্বে পড়ে গেছে। রাতুল হাত বাড়িয়ে একটা রুটি ছিঁড়ে নিয়ে নিজের প্লেটে রাখলো, কিন্তু খাওয়ার আগে থেমে গেল। তার কণ্ঠে আস্তে আস্তে এক চাপা মায়া ঝরে পড়ল। চৈতি, জানো, আমি এই প্রথম কারোর সাথে বসে খেতে চাইছি, কারোর জন্য অপেক্ষা করতে চাইছি। চৈতি চমকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। রাতুল নরম গলায় আবার বলল, আমি জোর করব না, তোমার ইচ্ছা। শুধু এটুকুই বলতে চাই, তুমি না খেলে আমিও খাবো না। চৈতি কিছুক্ষণ চুপ করে থেকে নিঃশ্বাস ফেলল। রাতুলের চোখে সেই এক রোখা জেদ, কিন্তু আজ তাতে হিংস্রতা নেই, আছে কেবল এক ধরনের শূন্যতা, যেন সে সত্যিই অপেক্ষা করতে রাজি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর চৈতি ধীরে ধীরে প্লেটের দিকে হাত বাড়ালো, ছোট্ট এক টুকরো রুটি ছিঁড়ে নিল। রাতুলের ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে কিছু না বলে নিজের প্লেট থেকে খাওয়া শুরু করলো। এই নিস্তব্ধ মুহূর্তের মাঝেই যেন একটা অদৃশ্য দেয়াল ভেঙে গেল দুজনের মাঝে। গভীর রাত, আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, চৈতিও ঘুমিয়ে আছে। নির্জন রাত, দূর থেকে ভেসে আসছে দুই একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। রাতুল ব্যালকানিতে বেড সিস্টেমের দোলনাতে বসে আছে। তার আজ সিগারেট নেই, তার হাতে আজ গিটার। বহু বছর পর সে গিটার হাতে নিয়েছে। গিটারের টুংটাং শব্দ ঘরের নীরবতাকে ভেঙে তুলল। গলা ঝেড়ে গান ধরল, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তোমারই, তুমি আমারই পাশে থেকো জীবন মরণে গো। তার গলার ঝরঝরে সুর যেন মনের গভীর থেকে উঠে আসা ব্যথার আর্তনাদ। সেই ব্যথার মাঝে এক আড়ালিত আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়নি, আর হয়তো কখনো পূর্ণ হবে না। রাতুল চোখ বন্ধ করে সুরে ডুব দিল, যেন প্রতিটি শব্দের মধ্যে লুকানো ছিল তার অসমাপ্ত গল্প, তার হারানো সময়। তার কণ্ঠে ছিল না পাওয়ার যন্ত্রণার এক আকুলতা,
যেন সে কিছু চেয়ে এসেছে কিন্তু কিচ্ছু ফিরে পায়নি। তার হৃদয়ে যন্ত্রণা ছিল, তবে তার সাথে ছিল এক গভীর ইচ্ছা ভালোবাসার, কিন্তু এক কষ্টদায়ক ভালোবাসা। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি চোখেরও মণিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। এভাবেই রাতুল গান গাইছিল। তার গিটারের টুংটাং শব্দে যেন সব নিঃশব্দ হয়ে যাচ্ছিল। সে জানতো তার গাওয়া প্রতিটি সুরে চৈতির হৃদয় স্পষ্ট করতে চেষ্টা করছে, তবে জানতো তার ভালোবাসা কখনো পরিপূর্ণ হবে না, কেননা সে নিজের ভেতরের সমস্ত ব্যথাকে খোলামেলা করে তুলে ধরেছে। কিন্তু কখনো কারো কাছে সেই ব্যথার প্রাপ্তি হবে না। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে আমি জানি না গো, মরিব অকালে মরিব। তার গিটারের সুর এক অদ্ভুত কণ্ঠে এক দুঃখ ছড়িয়ে পড়ছিল, যেন তার জীবনের শেষ কথাগুলো বলে ফেলছে। চৈতি তার ঘুমের মধ্যে এক অদ্ভুত আবেশ অনুভব করছিল। তার চোখে শয়নের স্বপনে রাতুলের প্রতিটি গান জীবনের সাথে মিশে যাচ্ছিল, যেন সে অনুভব করছিল তার ভালোবাসার গভীরতা। তার আক্ষেপ গানটা শেষ হলে রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন তার সুরের প্রতিটি শব্দ তার আত্মাকে নিঃশেষ করেছে। তারপর হালকা একটা শ্বাস ফেলে গিটারটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে দূরে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভাবান্তর, যেন কিছু বলারই ছিল, কিন্তু কিছু বলার আর হয়ে উঠল না। তারপর আনমনে একটা হালকা হাসি দিয়ে সে শুধু বলল, তোমার ভালোবাসার না পাওয়ার যন্ত্রণায় ব্যথায় জড়ানো আমার এই হৃদয়। তার কণ্ঠে এক অদ্ভুত মায়া ছিল, যেন এই কথা বলার মাধ্যমে সে তার ভেতরের গভীর যন্ত্রণাকে মুক্তি দিতে চাচ্ছিল। কিন্তু কষ্টের এই অনুভূতি যেন তার হৃদয়ের একটি স্থায়ী দাগ রয়ে গেছে। ব্যালকনির নির্জনতা ছেড়ে রাতুল রুমে ফিরে এসে দরজাটি লক করে দিয়ে চৈতির পাশে শুয়ে পড়ল। প্রথমে সে কোনোভাবেই এই রুমে শুতে চায়নি, অনেক জেদ করেছিল, কিন্তু তারপর এক শর্ত জুড়ে দিল, মাঝখানে কোলবালিশ থাকবে। রাতুল হাসি মুখে শর্তটি মেনে নিল। চৈতির নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া, তার গা থেকে আসা মিষ্টি গন্ধে রাতুল অনুভব করতে পারে এই মুহূর্তটায় তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখকর। এতটুকু হলেই তার সব কিছু পূর্ণতা পেয়ে যায়, আর কিছু আর চায় না সে। রাতুল নিঃশব্দে চৈতির দিকে তাকিয়ে রইল। ঘরের আবছা আলোয় চৈতির মুখটা একটা শান্ত আর নিষ্পাপ লাগছিল, যেন সে কোনো এক স্বপ্নের রাজ্য ভেসে চলেছে। রাতুলের ইচ্ছে হলো হাত বাড়িয়ে চৈতির চুলের একগোছা সরিয়ে দেয়, কিন্তু করল না। সে জানে এই মুহূর্তটা তার জন্য যতই অমূল্য হোক না কেন, চৈতির জন্য হয়তো তা কোনো অর্থ বহন করে না। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন, তার বুক ওঠানামা করছে মৃদু ছন্দে। রাতুল চোখ বন্ধ করে শুয়ে থাকলো, কিন্তু ঘুম এলো না। তার মনে হতে লাগলো এই মেয়েটা তার পৃথিবীর সবটুকু আলো, তার সমস্ত অস্তিত্বের কারণ, অথচ সে সেই আলোকে কখনো পুরোপুরি নিজের করতে পারবে না। সে চুপচাপ চৈতির দিকে তাকিয়ে থাকলো। বুকের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো যেন তার শ্বাসকেও ভারী করে তুলেছিল। এক সময় নিঃশ্বাসের সাথে মিলিয়ে হারিয়ে গেল রাতের গভীরে। সকালবেলা নরম রোদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতরে প্রবেশ করলো। মিষ্টি বাতাস পর্দার আড়ালে খেলা করছে। রাতুল ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখল চৈতি ঘুমিয়েই আছে। চৈতি ঘুমের ঘোরে একবার নড়ে চড়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কোলবালিশ সামান্য সরে গেল। রাতুল এক মুহূর্ত থমকে গেল, তারপর নিঃশ্বাস চেপে আবার চোখ বন্ধ করল। তার ইচ্ছে হচ্ছিল চৈতিকে আরও কাছে টেনে নিতে, কিন্তু পারল না। তার ভালোবাসা ছিল বাধাহীন কিন্তু সীমাহীন ছিল। সে মনে মনে বলল, যদি একদিন তুমি বুঝতে পারো কতটা গভীর ভালোবাসা লুকিয়ে রেখেছি তোমার জন্য, হয়তো সেদিন আমি আর থাকবো না। রাতুল ধীরে বিছানা থেকে উঠে বসল। একবার চৈতির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মেয়েটা কতটা শান্তিতে ঘুমাচ্ছে। তার মুখে এক ধরনের প্রশান্তি, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুঁতে পারবে না।
রাতুলের বুকের গভীরে কোথাও একটা চিনচিনে ব্যথা উঠল। সে আস্তে করে বিছানা ছেড়ে নেমে এলো, ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। নরম রোদে তার চুলগুলো উড়ে উঠল হালকা বাতাসে। মনে মনে ভাবলো, আমি যদি তোমার জন্য হতে পারতাম সেই শান্তির আশ্রয়, যেখানে তুমি নির্ভয়ে ঘুমোতে পারতে, হাসতে পারতে। বাইরে পাখির কিচিরমিচির, রাস্তা দিয়ে দু একটা গাড়ি চলে যাচ্ছে, শহর ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু রাতুলের মনে হচ্ছে তার রাত যেন এখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে আলমারি খুলে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখলো চৈতি ঘুম থেকে উঠে গেছে। দুজনের মধ্যে কোনো কথা হয়নি। চৈতি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। চৈতির যাওয়ার পানে তাকিয়ে রইল রাতুল। চৈতি ফ্রেশ হয়ে আসতেই রাতুল মুখ ভার করে বলল, শোনো, আমি বাইরে যাচ্ছি, জরুরি মিটিং আছে। তুমি কিন্তু ঘর থেকে এক পাও বাইরে রাখবে না, আর সময় মতো খেয়ে নিও। আমি দুপুরের মধ্যেই চলে আসব, তখন তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। আমি তোমার সমস্ত কথা শুনেছি, আশা করছি তুমিও শুনবে। চৈতি একটু বিরক্তি নিয়ে বলল, আমাকে যেতে দিন, এইখানে ভালো লাগে না, দম বন্ধ লাগে, মনে হয় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। রাতুল রাগান্বিত হয়ে চৈতির বাহুডোরটা টেনে ধরে বলল, বারবার যে বলছো চলে যাবে, যাবে কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি জানো? এই পৃথিবীতে কোথাও তোমার যাওয়ার জায়গা নেই। বিশ্বাস করো, আমি রাতুল যদি তোমাকে ছেড়ে দিই, তুমি মানুষরূপী জন্তু জানোয়ারের কাছে পড়ে যাবে। আমার কাছে আছো, নিরাপদে আছো। রাতুল কিছুক্ষণ চুপ থেকে আরও গুরুতর হয়ে বলল, বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলাই। তুমিও ঠিক সেই অবস্থায় পড়েছো। থাকো তুমি, বের হচ্ছি বলে চলে গেল রাতুল। রাতুল একটি রাজনৈতিক বৈঠকে উপস্থিত, যেখানে দেশের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত আছে।